হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন দা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। তা আগের দিন আমরা কি শুরু করেছিলাম? সরল সুদ কষা। আজকের তার লেকচার নাম্বার 2। আমরা আগের দিন কষে দেখি 2 কি কত অবধি 13 দাগ অবধি করিয়েছিলাম। যাই হোক, আমরা এখন 14 দাগের অঙ্ক দিয়ে শুরু করব। তবে বলো, আমাদের পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক চলছে? আশা করি তোমরা ভালোই পড়াশোনা করছো আপাতত। দেখো, আর 5 মাস বাকি। এই তো জুলাই মনে হয় পড়ে গেল, সরি জুলাই বলছি, অগস্ট পড়ে গেল। আর কয়েকদিন পর তোমাদের টেস্ট। ভেবে নাও, তোমাদের সেকেন্ড সামেটিভ কি শেষ হয়েছে? কমেন্টে বলো তো তোমাদের সেকেন্ড সামেটিভ আর তোমাদের সেকেন্ড সামেটিভ কবে দিয়ে শুরু হচ্ছে আর কবে শেষ হচ্ছে, একবার তোমরা কমেন্টে লিখে দাও। আমি তো সেই বুঝি তোমাদের শিডিউল করে সব ক্লাস ফার্স্ট দেবো। আর তোমাদের কি সেকেন্ড সামেটিভের জন্য কোনো সাজেশন দরকার আছে, সেটা লাগলেও তোমরা আমাদের বলতে পারো, ঠিক আছে? এখন আমরা কষে দেখি 2 এর 14 দাগের অঙ্কটা করাবো। একটু শ্বাস নিয়ে নাও, জল খেয়ে নাও। আমরা একটু জল খাই। এরপর 1 ঘন্টা আমরা টানা অঙ্ক করব। টানা বলতে পরপর যেরকম অঙ্ক আসবে সলিউশন সেরকম ভেবেচিন্তে করব। এখন ভালো ক্যালকুলেশনের অঙ্ক আছে, করে করার অঙ্ক আছে। আর হচ্ছে গিয়ে এই দেখো, এই অঙ্কগুলোতে 5 মার্কসের অঙ্ক আছে, ঠিক আছে? কিন্তু এই অঙ্কগুলোতে তোমাদের ক্যালকুলেশন প্রচুর। একবার তোমরা যদি ভাবা শিখে যাও যে কীভাবে ভাবতে হবে, তারপরে আর বাকি হলো ক্যালকুলেশন এখানে তোমাকে হাতে করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? দেখি আমাদের 14 দাগের অঙ্কটা কি বলেছে। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রেখেছিলেন। এবার আমি দেখে কি বুঝলাম যে দুজনেই 2000 টাকা করে, একজন ব্যাংকে আর একজন পোস্ট অফিসে রেখেছে। এবার কি বলেছে, 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল হারের অনুপাত কত হবে? আগে আমি হারগুলো বার করে নিই, তারপরে তোমাদের অনুপাত বার করা শেখাবো। এখানে আমাদের কি বলেছে? এখানে আমাদের বলেছে যে অমলবাবু ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে রেখেছে। দুজনেই 2000 টাকা করে রেখেছে। আমি এখানে লিখবো আসল পি ইজ ইকুয়াল টু কত? 2000 টাকা। 2000 টাকা হলো। আরেকটা জিনিস আমাদের দু জায়গায় কত, 3 বছরে তারা একই জিনিস পেয়েছে। 3 বছরে তারা সুদসহ 2360 আর 2480 টাকা পেয়েছে 3 বছরে। তার সময় আমাদের দিয়ে দিয়েছে ফিক্সড, মানে সময় চেঞ্জ হচ্ছে না। সময় টি ইকুয়ালস টু 3 বছর। এবার আমি লিখব প্রথমে কার ক্ষেত্রে? প্রথমে আমি লিখব অমল রায়ের ব্যাংকের ক্ষেত্রে। আমি এখানে লিখছি ব্যাংকের ক্ষেত্রে কি বলেছে, যে কি বলেছে এখানে, তারা সুদসহ যথাক্রমে 2360 ও 2480 টাকা পেয়েছিলেন। আর দেখো, যথাক্রমে কথাটা বললে আগে যে নামটা উল্লেখ করেছিল সেই এখানে আগের যে টাকাটা সেটা সেই নামের ক্ষেত্রে ঢুকে যাবে। মানে 2360 এটা ব্যাংকে আমাদের সুদসহ দিয়েছে। সুদসহ কথার অর্থ কি? আসল প্লাস সুদ। তা সেক্ষেত্রে আসল প্লাস সুদ ইজ ইকুয়ালস টু কত দিয়েছে আমাদের? 2360 টাকা। 2360 টাকা। সুতরাং ধরি, দাঁড়াও, এখানটায় কি লিখব? সুদ আই ইকুয়ালস টু, সুতরাং সুদ আই ইকুয়ালস টু 2360 মাইনাস কি সুদ কী হবে? 2360 থেকে যদি আসলটা মাইনাস করি তাহলেই হয়ে যাবে 2000। তা কত হচ্ছে? 360 টাকা হলো। এবার আমি কি করব? আমরা সুদ পেয়ে গেলাম, আমরা সময় পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। তা আমাদের আর কি বাকি রইল? বার্ষিক সুদের হার। আমি ধরে নিই বার্ষিক সুদের হার
সুদের হার আর হলে R% হলে হলো, সুতরাং R ইজ ইকুয়াল টু 100I/PT। আমি তোমাদের এই ফর্মুলাটা লেখা শিখিয়েছিলাম, কীভাবে লিখেছিলাম সেটাও আমি তোমাদের আগের দিন বলেছি। ওই একই জিনিস, I ইকুয়ালস টু PTR/100 থেকে এটা এসছে। এটা কোথা দিয়ে এসছে? I ইকুয়ালস টু PTR/100 কী হয়েছে? ক্রস গুণ করে 100 ইন্টু I/PT ইজ ইকুয়াল টু R। ঠিক আছে, একই জিনিসটা হয়েছে। গরম প্রচুর পড়েছে গো। যাই হোক, এবার কি আমরা করব? এটা হলো, এবার আমরা পরপর মান বসাতে থাকবো। 100 ইন্টু I কত? 360 বাই পি কত? পি হচ্ছে এখানটা 2000, 2000 ইন্টু টি কত? এখানে টি হচ্ছে 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে। আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36 ইকুয়ালস টু 6%। আর ইজ ইকুয়াল টু 6%। ব্যাংকের ক্ষেত্রে আমাদের অমলবাবু তো, হ্যাঁ আমাদের অমলবাবু ব্যাংকের ক্ষেত্রে কত টাকা, সরি কত পার্সেন্ট? 6% সুদ হার পেয়েছেন। ঠিক আছে, এবার আমি কি করব? আমাদের পোস্ট অফিসের এবার দেখবো যে কী অবস্থা পোস্ট অফিসে। পোস্ট অফিস আমি লিখব পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে, অফিস তো না অফিস, অফিস লেখা। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক বইতে অফিস লেখা থাকে না, তাই জন্য অফিস হয়ে গেছে। অফিসের ক্ষেত্রে আমরা লিখে নেব কি? আমাদের দিয়েছে আসল প্লাস সুদ। এখানটা আমি বলেছিলাম কি আগের মতো কনসেপ্ট, আসল প্লাস সুদ এখানে 2480 টাকা দিয়ে দিয়েছে। কি আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ ইকুয়ালস টু 2480 টাকা। সুতরাং সুদ ইকুয়ালস টু 2480, সুদ ইকুয়ালস টু 2480 মাইনাস 2000 ইজ ইকুয়ালস টু 480 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা সবাই কি বলার চেষ্টা করছি? আমি পরপর কি বলার চেষ্টা করছি? আমি পরপর বলার চেষ্টা করছি। আমাদের আসল প্লাস সুদ দিয়ে দিয়েছে, আসল প্লাস সুদ দিয়ে দিয়েছে। আমাদের কি চেয়েছে? সোজাসুজি আমাদের চেয়েছে বার্ষিক সুদের হার, তাদের অনুপাত চেয়েছে। আমি অনুপাত বার করার জন্য আগে বার্ষিক সুদের হারগুলো বার করে নেবো, তারপর তার সিধা অনুপাত করে দেবো। এবার আমি কি দেখলাম? সুদ ইকুয়ালস বার করে নিলাম, এটা R1 দিয়ে দিই শুধু, তো একটু সুবিধা হবে। তো বার্ষিক সুদের হার, বার্ষিক, দেখো কেন নিলাম বার্ষিক সুদের হার, সুদের হার R2 হলে কি হবে? সুতরাং R2 ইজ ইকুয়াল টু 100 ইন্টু I বাই কত হচ্ছে? PT, P ইন্টু টি ইজ ইকুয়াল টু 100 কত? 100 ইন্টু 480 বাই পি কত? পি হচ্ছে আমাদের 2000 ইন্টু টি কত? 3। এবার কিছুই না, সিধা ক্যালকুলেশন, কাটাকুটি, 2 3, 1 2 3, 3 দুগুণে 6, 6 8 48, 6 8 48 ইকুয়ালস টু 8%। এবার আমাদের কি বলে দেখো, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত। তোমরা আগের দিন শিখেছিলাম অনুপাত কী করে করবে। ব্যাংক ও পোস্ট অফিস বলে, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত। তা সেক্ষেত্রে আমরা ব্যাংক উপরে লিখব আর পোস্ট অফিস নিচে লিখব। সুতরাং ওই পুরো কথাটা লিখবে, আমি লিখছি অনুপাত ইজ ইকুয়াল টু কি? ব্যাংকের ক্ষেত্রে কি বলেছে আগে? 6% বাই 8% ইকুয়ালস টু 3/4 হলো। এটা আমাদের অনুপাত এসে গেল। আমরা এই আকারে অ্যান্সারে লিখে দেবো, ঠিক আছে? মানে অ্যান্সার লিখে, উত্তর লিখে এটাই লিখবে যে বার্ষিক শতকরা সুদের
হারের অনুপাত ইজ ইকুয়ালস টু এরকম 3:4 লিখতে পারো বা 3/4ও লিখতে পারো। হলো 14 নম্বরের দাগের অঙ্ক। এরপর আমরা কি 15 নম্বর অঙ্ক দিয়ে যাচ্ছি। আমি একবার পরপর স্টেপ বাই স্টেপ বলে দিই। আমাদের কি কি গিভেন দিয়েছে সেটা আমি লিখলাম। ফার্স্ট আমি কেস বানালাম দুটো, ঠিক আছে। আমি কেস বানালাম, কেস বানিয়ে আমি পরপর আসল প্লাস সুদ করলাম, তারপর বার্ষিক সুদের হার নির্ণয় করলাম, আর লাস্টে আমি অনুপাতটা করলাম 5, 6, ঠিক আছে। লাস্টে আমি অনুপাতটা করলাম, ঠিক আছে। বুঝলে সবাই? ঠিক আছে, আমি এখন কাটছি, মুছছি। অঙ্কগুলো বুঝলে, অঙ্কগুলো সহজ। তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে বলো? স্কুলে কিরকম অঙ্ক করাচ্ছে বা কি অসুবিধা হচ্ছে সেটা সব আমাকে বলতে পারো। ঠিক আছে, এখন কি 15 দাগের অঙ্কটা আমি করব। দেখি 15 দাগের অঙ্ক কি বলছে এখানটায়। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার করে। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? আগের অঙ্কটার মতোই কি এখানটা আমাকে আগের টাইপের নয়, কিন্তু আমার উত্তরটা একই বার করতে দিয়েছে কি বার্ষিক শতকরা সুদের হার কত। তো সেক্ষেত্রে আমাদের কী কী গিভেন, দেখো আমাদের কী কী গিভেন দিয়ে দিয়েছে। আমাদের দিয়ে দিয়েছে কি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার নিয়েছে। তার মানে সুতরাং আসল আমাদের দিয়ে দিয়েছে। আসল কি দিয়েছে? আসল পি ইজ ইকুয়াল টু 15,000 টাকা, ঠিক আছে। 15,000 টাকা এটা আমাদের দিয়ে দিয়েছে। এখানে আমাদের কোশ্চেনে এটা গিভেন, ঠিক আছে। আর কি গিভেন আমি দেখবো? আর দেখবো কোথায় সময় 5 বছর পর। সময় আমি লিখে নেবো চটচট করে যে আমাদের কী কী গিভেন আছে, ঠিক আছে, বা কী কী দিয়েছে। তারপরে তো আমরা অঙ্ক করার দিকে মন দেবো নাকি? ঠিক বলছি তো? তোমাদের কি মনে হয়? এরপর আমাদের দিয়েছে কি সেই টাকা শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে বললো। 5 বছর পর আমাদের টোটাল এই টাকাটা দিতে হয়েছে। টোটাল মানে কি, আমি তো একজনকে শোধ দিচ্ছি, মানে আমাকে সুদ প্লাস আসল দুটোই আমাকে দিতে হয়েছে তাকে। 5 বছর পর কত দিয়েছে? 22,125। সুতরাং আমি দেখতে পাচ্ছি সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু কত? 22,125। 22,125 টাকা। সুতরাং সুদ আই ইজ ইকুয়াল টু 22,125 মাইনাস 15,000 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 7,125 টাকা হলো। আশা করি ঠিকই আছে। এরপর আমরা এরপরের পার্টটায় যাব। কি বলেছে আমাদের এখানটায়? এরপর বলে বার্ষিক সোজাসুজি আমাদের উত্তর চেয়েছে ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তা সুতরাং লিখব বার্ষিক সুদের হার আর হলে এরম ভাবে লিখবো কথাটা। আর হলে আর ইজ ইকুয়ালস টু এই আগের মতো 100I/PT ইজ ইকুয়ালস টু 100 ইন্টু 7,125 বাই পি মানে কত? পি মানে হচ্ছে 15,000, 1 2 3 বাই টি মানে কত? 5। ঠিক আছে, এরপর আমি 0 0 কেটে দেবো। এই যে আমি এই কাজগুলোর ভিতর বলেছিলাম যে একটু ক্যালকুলেশন করতে হবে, তোমাদেরকেও একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো কি বলেছে, এবার মন দিয়ে চুপচাপ কাটাকুটি করতে হবে। কি বলেছে এখানে দেখো, 7 থেকে 8, 8 আর 2 এ 10, 5 15। এটা আমি 5 দিয়ে কাটছি, ঠিক আছে। 5 একে 5, 2 1, 5 4 20,
1 2 5 2 10 5 5 25, ঠিক আছে। এরকম আস্তে আস্তে কাটবে। তারপরে কি 5 3 15, 5 5 5 2 10, 5 8 40, 5 2 10, 5 40, 2 5 5 5 25, ঠিক আছে। 2 8 10, 10 আর 5 15, 3 3 8 24, 3 8 24, 3 9 27, 3 9 27, বাই এখানে কিন্তু 10 আছে, ঠিক আছে। দেখবি এখানে একটা 10 আছে, ঠিক আছে। তাহলে 97 এটা কত হলো তাহলে 9.7%। অ্যান্সারে সেটা লিখে দেবে ব্যাংকের বার্ষিক শতকরা সহসুদের হার কত 9.7%, এরকম অ্যান্সার লিখে দেবে, ঠিক আছে। বার্ষিক শতকরা সহসুদের হার ইজ ইকুয়ালস টু 9.7%। অঙ্কটা সোজা। আমি আর একবার দাগ দিয়ে দিচ্ছি, কি আমাদের আসল দিয়েছে, সুদ আসল বার করলাম, আমি এখান দিয়ে সুদ বার করলাম, আর এখান দিয়ে বার্ষিক সুদের হার, সিম্পল করে আর কিছু করো। এইসব অঙ্ক যেন দিলে তোমরা সোজা সোজা করে নিতে পারবে। এই অঙ্কগুলো 2 মার্কস এবং পার্শিয়ালি 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এর পরের যে অঙ্কগুলো করাবো সেগুলো একটু মাথা খাটাতে হবে, ঠিক আছে। এটা আমি এই পর্যন্ত আমি করালাম, এবার আমি এটা মুছছি, ঠিক আছে। এবার 16 দাগের অঙ্কটা আমি করাবো, তোমরা তার আগে একবার পড়ে নাও, ঠিক আছে। আমি মুছছি এটা, ততক্ষণ তোমরা আস্তে আস্তে পড়তে শুরু করো। বা যারা যারা পারবে তারা আমাকে কমেন্ট করে বলতে পারো যে স্যার এরকমভাবে হবে, ওরকমভাবে হবে। আমি কি বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসে একই কথা বলছি। এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো ইজি, কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের পড়া শিখতে হবে, যে কি বলেছে সেগুলো বুঝতে হবে একটু ধৈর্য ধরে। এই অঙ্কগুলো যদি একটু ধৈর্য না দাও কিচ্ছু হবে না, ঠিক আছে। এই তো ধৈর্য ধরে। কি আমি এখন কোনটা করব, 16 দাগের অঙ্কটা করতে যাচ্ছি। 16 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের আসলাম চাচা, ঠিক আছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। কি বলেছে, ওই টাকার কিছুটা ব্যাংকে ও কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন। কত টাকা ব্যাংকে, কত টাকা পোস্ট অফিসে কিচ্ছু বলেনি। আর প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। কি ব্যাংক থেকে যে সুদ পায় আর পোস্ট অফিস থেকে সুদ পায়, দুটো যোগ করে 5,400। আর কি বলেছে, ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। এইরকম অঙ্ক আমি তোমাদের কোথায়, আশা করি তোমাদের আমি এরকম অঙ্ক প্রয়োগের সময় করেছিলাম। তবু আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কি বলেছে, ঠিক আছে। কি বলেছে আর কি না বলেছে, ঠিক আছে। আমাদের বলেছে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে ও কিছু বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। আমি লিখি, মনে করি তোমরা দেখতে পাচ্ছ না, মনে করি ব্যাংকে রাখেন ইকুয়ালস টু কত, P1। পোস্ট অফিস, সুতরাং পোস্ট অফিসে রাখে, পোস্ট অফিসে রাখে P2। সুতরাং P1 প্লাস P2 ইজ ইকুয়ালস টু 1 লাখ। দেখো কতগুলো শূন্য, 3 4 5, 1 লাখ, ঠিক আছে। এত টাকা, এটা ইকুয়েশন লিখলাম, তাই জন্য টাকাটা লিখলাম না। এরপর আমাদের কি বলেছে, প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংক, আমি লিখব এরকমভাবে, ব্যাংক ও পোস্ট অফিস থেকে, ভালো করে লিখি একটু, পোস্ট
অফিস থেকে প্রাপ্ত প্রাপ্ত এরমভাবে বাংলায় লিখবে, প্রাপ্ত সুদের পরিমাণ 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 I1 ও I2 হলে I1 ও I2 হলে কি বলেছে, সুতরাং I1 প্লাস I2 ইকুয়ালস টু কত বলেছে, 5400। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পেলাম, এটা দুসরো নম্বর ইকুয়েশন পেলাম। ঠিক আছে, দুটো ইকুয়েশন আমি পেয়ে গেছি। আর কি বলেছে দেখো, বার্ষিক শতকরা সরল সুদের হার R1 ইজ ইকুয়ালস টু 5%, R2 ইকুয়ালস টু কত 6%। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এরপর আমরা পরপর লিখব তিনি কোথায় কত টাকা পেয়েছিলেন, সেটা আমি ব্যাংকের ক্ষেত্রে লিখছি। ব্যাংকের ক্ষেত্রে এখানে লিখব কি, ব্যাংকের ক্ষেত্রে কি হবে, ব্যাংকের ক্ষেত্রে আমি জানি সূত্রটা হচ্ছে কি I1 ইকুয়ালস টু P1 R1T। ও সময়টা লিখলাম না, তোমরা কি সময় আমাদের কত দিয়েছে, ওই টাকার কিছুটা পক্ষে প্রতি বছর সুদ বাবদ 5400। ও প্রতি বছর, এখানে তো বলেনি যে কোথায় কত চুক্তা করছি বা কিছু, প্রতি বছর। তার মানে আমি এখানে সময় কি লিখব, সময় T ইজ ইকুয়াল টু 1 বছর। তোমরা দেখতে পাচ্ছ সবাই, সময় T ইকুয়ালস টু 1 বছর বাই কত 100। P1 আমরা জানি না, R1 জানি, আর T হচ্ছে 1, 5P1 বাই 100। আমি 100 আপাতত কাটছি না। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে হলো। এরপর হবে হচ্ছে গিয়ে কিসে, আমাদের পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, I2 ইজ ইকুয়াল টু P2 R2T বাই 100। টি তো আমাদের 1, আর আমরা R2 জানি 6P2 বাই 100 হলো। এবার আমরা কি I1 প্লাস I2 আমি 5400 করে দেবো। সুতরাং 2 থেকে পাই 2 থেকে কি পাই, 2 সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, কি পাই আমি একটু দেখি। 2 নং সমীকরণ থেকে পাই কি 5P1 বাই 100 প্লাস 6P2 বাই 100 ইজ ইকুয়ালস টু 5400। ঠিক আছে, বা কি 5P1 প্লাস 6P2 ইজ ইকুয়ালস টু 5400, তার সাথে দুটো শূন্য হলো। এই হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন, 1, 2 আর 3 নম্বর ইকুয়েশন এখান দিয়ে বেরোলো হলো। আমরা দেখতে পাচ্ছি, আমি কি বলেছিলাম, আমাদের দুটো আননোন ফিগার বা দুটো অজানা চলের ভ্যালু আমাদের বার করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে মিনিমাম কমসে কম দুটো আমাদের ইকুয়েশন লাগবে। এখানে দেখতে পাচ্ছি P1 আর P2 দিয়ে একটা ইকুয়েশন, আর P1 আর P2 দিয়ে দ্বিতীয় নম্বর ইকুয়েশন। তা দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি। আমরা সলভ করার বিভিন্ন নিয়ম ক্লাস 7-এ ক্লাস 8-এ জেনে এসেছি। তোমরা যে কোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারো। আমি দেখি আমি কি করতে পারবো। দেখি, আমি এটার সাথে 5 গুণ করছি। ঠিক আছে, ওটার সাথে 5 গুণ করে লিখবো এরমভাবে 3 মাইনাস 1 ইন্টু 5 করে পাই একটু দাগ দিয়ে দিই, না তোমরা গুলিয়ে ফেলবে। এটা এখান থেকে এখানে এসছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই। 5P1 প্লাস 6P2
ইজ ইকুয়াল টু 5,000, সরি এখন তো 5,000 নেই আর, এখন মনে হয় 54, না দাঁড়াও, 11 শতক হাজার অযুত লক্ষ, 5,40,000 হলো। আর এখানটা কি 5p1 প্লাস 5p2 ইজ ইকুয়াল টু কত, 5 লাখ। 1 2 3 4 5। এখানে এটা মাইনাস, তোমরা এই নিয়মটা নিশ্চয়ই জানো অনেকে, বা অনেকে জানো না। যারা জানো না তারা এখান দিয়ে দেখে নিতে পারো, বা এটা আমি আরও অনেকবার ইউজ করেছি, ঠিক আছে। আমি এটা কেটে দিলাম, এখানে p2 হবে কী করে দেখতে পাচ্ছ, 5p1 মাইনাস 5p1, 6p2 মাইনাস 5p2, আর 5,40,000 মাইনাস 5 লাখ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 40,000। আমরা দেখো একটা জিনিস, আমরা জানি p1 প্লাস p2 1 লাখ, আমরা যদি পেয়ে যাই p2 ইকুয়ালস টু 40,000, সুতরাং আমি লিখব 1 থেকে পাই, এক সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাই, p1 ইজ ইকুয়ালস টু 60,000 টাকা। কেন, p2 যদি 40,000 টাকা হয় তাহলে p2 যদি 40,000 টাকা হয় তো p2 এদিকে চলে গেলে কত, p1 হচ্ছে গিয়ে 60,000 টাকা। আমি উত্তর কি পেলাম, আমি উত্তর পেলাম এটা। আমি পরপর আমি দাগ দিয়ে দিচ্ছি আমি কি করলাম। আমি ফার্স্টে করলাম কি, ব্যাংকে রাখলেন এত, আমি ফার্স্টে এই পয়েন্টটা করলাম। সেকেন্ড পয়েন্টটা আমি কি করলাম, অফিস থেকে প্রাপ্ত সুদের পরিমাণ, আমি এই পয়েন্টটা সেকেন্ড করলাম। ঠিক আছে, তোমরা পরপর পয়েন্ট করে করবে, মানে পরপর আমি কি করতে চাইছি, পরপর ভালো করে বোঝাবে যে আমি কি করতে চাইছি পরীক্ষা হলে। ঠিক আছে, তোমরা নিজেও ক্লিয়ার থাকবে যে তুমি কি করতে চাইছো, আর তুমি যেটা লিখছো সেটাও যেন ক্লিয়ার থাকে যে স্যার কীভাবে লিখতেছে। এবার দেখো অনেকে তোমার মধ্যে ক্লিয়ার আছে যে কী লিখছো কি না লিখছো, কিন্তু এবার দেখো একবার ঘরে প্র্যাকটিস করে নেবে, দেখবে মানে হঠাৎ করে তোমরা স্কুলে গিয়ে তোমরা ওটা লিখে ফেলবে, তাই ভাবছো হয়তো খুব নাম্বার পেয়ে যাবে, তা না, অনেক সময় সেটা ভুল হয়ে যেতে পারে, অনেক সময় ছোটো ছোটো মিস্টেক হয়ে যেতে পারে, তোমরা যেটা লিখলেও একটুখানি খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই ক্ষেত্রে মন দিয়ে লিখবে কী লেখার চেষ্টা করছো। 1 2 3 ব্যাংকের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে, তারপরে সেটা এরকম এলিমিনেট করে কাজটা করবে 5। হ্যাঁ, আর লাস্টে আমরা কি করলাম, p1 আর p2 ভ্যালুটা আমি বার করে দিলাম, p1 আর p2 ভ্যালুটা আমি এখান দিয়ে বার করে নিলাম। ঠিক আছে, আমাদের হলো এই পুরো 16 নম্বর অঙ্কটা, আমাদের 16 নম্বর অঙ্কটা ভালো খাটাল। ঠিক আছে, এবার 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সহসুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সহসুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। সেম টু সেম এই টাইপের অঙ্ক কি বলেছে দেখো, রেখা দিদি 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে রেখেছিলেন, সেরকম আমি p1 p2 এখানে 1 লাখ করেছিলাম, এখানে 10,000 করবে। তারপর কি বলেছে, ব্যাংকের বার্ষিক সহসুদের হার 6% এবং অন্য ব্যাংকটির সহসুদের হার 7%। এখানে ব্যাংক আর পোস্ট অফিস বলেছে, এখানে এক ব্যাংক আর অন্য ব্যাংক বলেছে পরের অঙ্কটায়। আর মোট সুদ I1 I2 এখানে 5,400, এখানে 3,000 টাকা, না কত 1,280 টাকা বলে দিয়েছে। আর তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, মানে p1 আর p2 বার করতে হবে। ঠিক আছে, একই টাইপের অঙ্ক একই, দেখো সব আমি চাইলে করাতেই পারি, কিন্তু কি তোমরা অনেকে পড়তে শিখতে পারবে না, তোমরা এটা পড়ার চেষ্টা করো কি বলেছে কি না বলেছে। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে এটা তুমি বুঝতে পেরেছো কিনা, এই অঙ্কটা পুরো বুঝতে পেরেছো কিনা। এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো, তোমরা নিজের মানে অঙ্কগুলো প্র্যাকটিস করে তুমি 17 দাগের অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা পারবে। আমি 17 নম্বর অঙ্কটা তোমাদের দায়িত্বে দেখে যাচ্ছি। একই আমি বারবার কথাটা বলছি, HWটা তোমাদের দায়িত্ব না, তোমাদের কর্তব্য। কেন কি, HW অফলাইন HW তো চেক করার কেউ আছে, আমরা তো অনলাইনে যারা HW দেয় সেটা তো ধরে আমরা চেক করাতে পারবো না, এটা তোমাদের নিজেদের দায়িত্ব। এরপর দেখো তোমরা 10-এ পড়ছো, এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছ অনলাইনেই অনেকটা লোকে ঝুঁকে যাচ্ছে, যারা অনলাইনের দিকে পড়াশোনা করা শুরু করবে এরপরে 11-12-এ যদি কেউ পড়ার ভাবনা চিন্তা করো, তাই দেখবে অনেক ক্ষেত্রে অনলাইনে অনেক রকম সুবিধা পাওয়া যায়,
পড়াশোনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ওরা যারা হোমওয়ার্ক দেবে বা কাজ দেবে সেগুলো ঘরে তোমাদের নিজের দায়িত্বে নিজেকেই করতে হবে, ঠিক আছে। এটা হলো আমি 16 নম্বর অঙ্কটা করলাম। আর 17 দাগের অঙ্কটা কি বললাম, 17 দাগের অঙ্কটা আমি তোমাদের HW দিলাম, ঠিক আছে। 17 দাগের অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, 17 দাগের অঙ্কটা তোমাদের আমি HW দিলাম, ঠিক আছে। হলো। এখন আমি কত 18 দাগের অঙ্কটা যাচ্ছি। 18 দাগের অঙ্কটা এবার আমি যাচ্ছি, কি বলেছে আমি পরপর পড়বো, ঠিক আছে। 18 দাগের অঙ্কটা তোমরা একটু পড়ো। এই যে আমি কি বলছিলাম যে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে যে কটা অঙ্ক করাবো 18, 19, 20 সেই তিনটেই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি 18 দাগের অঙ্কটা করাবো তোমাদের। 17 দাগের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজে থেকে সিনসিয়ারলি হোমওয়ার্কটা করবে, করে আমাকে উত্তর লিখবে। কিসে লিখবে তোমরা আমাদের কমেন্টে লিখতে পারো। আর যারা এটা সলিউশন চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। কি এটা তোমাদেরই ভালোর জন্য বলছি, যাতে তোমরা সব উত্তরগুলো পেয়ে যাও। আর ওখানটা আমাদের সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবে, কি তোমাদের অসুবিধা হচ্ছে, কি তোমাদের দরকার এখন সেগুলো, ঠিক আছে। কোনো যদি সাজেশন দরকার হয় বা কোনো যদি সমস্যা হচ্ছে সেগুলো তোমরা আমাদের বলতে পারবে। হলো এটা। এবার আমি 18 দাগের অঙ্কটা তোমাদের করাবো। আস্তে আস্তে তোমরা একটু পড়ো যে কি বলেছে কি না বলেছে। 18 দাগের অঙ্ক কত, 18 দাগের অঙ্ক আমরা পড়ি একসাথে। কোনো ব্যাংক, দাঁড়াও একটু জল, তোমরা একটু জল খেয়ে নাও, ঠিক আছে। আমি একটু জল খাই, তারপর আবার সর্দিও লাগছে। তোমাদের কারো শরীর খারাপ হচ্ছে না তো? দেখো এখন বর্ষাকাল, আমি জানি অনেকে খেলতে যাচ্ছ, খেলাধুলা করা উচিত, একটু নিজেদের স্বাস্থ্য ভাবনা চিন্তা করে খেলবে, ঠিক আছে। এখন দেখো কয়েকদিন পর তোমাদের পরীক্ষা। দেখো আমি কাউকে খেলতে বারণ করবো না বা কিছু করতে বারণ করবো না, কিন্তু সামনে পরীক্ষা, সেই ভেবে অতিরিক্ত কিছু করো না। বৃষ্টিতে বেশি ভেজা ইগনোর করো। বৃষ্টিতে কেউ ভিজতে যেও না, নিজের শরীরের যত্ন রাখো। শরীরের যত্ন রাখলে পরীক্ষার সময় তোমরা বসে শান্তিতে জিনিসপত্র করতে পারবে, নয় তোমাদের মনটা ডিস্টার্ব হবে, বুঝলে। আর একটু কাজ করো, একটু একটা জায়গায় চুপচাপ বসার চেষ্টা করো একবার। পরীক্ষায় দেখেছো 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, তোমাদের একটা জায়গায় বসে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তোমরা আগেও পরীক্ষা দিয়েছো, 9, 8 তোমরা পরীক্ষা দিয়েছো, কিন্তু 10-এর পরীক্ষাটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা। এবার যারা এগিয়ে আছো, অনেক খুব ভালো পড়াশোনা করছো, তাদের কথা আলাদা। যারা একটু পিছিয়ে আছো তাদের জন্য এগুলো প্রয়োজনীয়। কি একটু একটা জায়গায় চুপচাপ কিছুক্ষণ বসার চেষ্টা করো, একটা লেকচার দেখে নাও বা কিছু যেগুলো হোমওয়ার্ক দিয়েছিল স্যারেরা, শুধু অনলাইন না, যারা অফলাইন কোচিংও যাচ্ছ, তারা যাদের হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো একটু বসে বসে ঘরে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর একটা কাজ করো, কি আমি তো তোমাদের PYQ করেছি, তোমরা যদি আরও কোনো রকম টেস্ট পেপার বা PYQ যদি জোগাড় করতে পারো, আমি তোমাদের তো দিয়েই দেবো, তোমাদের সাথে আমরা আছি। তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তোমরা জোগাড় করে প্র্যাকটিস করা শুরু করো আস্তে আস্তে। কি সময় বড্ড কম, সেটাই বলছি। আর একটু একটা জায়গায় বসে একটু টাইম দিয়ে নিজেকে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। আমরা এরপর কি 18 দাগের অঙ্কটা করার চেষ্টা করব। যাই হোক, বেশি অঙ্ক করা হলো না। এবার 18 দাগের অঙ্কটা করাবো। কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ঠিক আছে। তাহলে আমি বার্ষিক সুদের হার পেয়ে গেলাম। কি বললাম, কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা, বার্ষিক সুদের হার। লিখবো এরমভাবে, বার্ষিক সুদের হার কত, আর ইজ ইকুয়াল টু কত, 5%। এরপরে যেগুলো বলেছে একটু মন দিয়ে শুনি। এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, আর এটা একটু ক্যালকুলেশন আছে, ঠিক আছে। বড় না, ছোটোখাটো ক্যালকুলেশন আছে। কি বলেছে, ওই ব্যাংকে দীপকবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়। হ্যাঁ, জমা দেওয়ার পর আবার তোলার কি দরকার, আমার কি যায় আসে। যাই হোক,
কী বলেছে দীপু, অবশ্য কোনো দরকার হতেই পারে, আমি কি জানবো। যাই হোক, দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। আমাদের কি এখানে বুঝতে হবে, এখানে বুঝতে হবে যে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা দেন বছরের প্রথমে, আর কি বলছে বছরের শেষ পর্যন্ত সুদে আসলে কত টাকা পায়। এবার তাহলে আমাদের পুরো 12 মাস অর্থাৎ 1 বছর আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখি প্রথম 3 মাসে কি করেছে আমাদের দীপুবাবু 3,000 টাকা তুলে নিয়েছে। এবার আমি আগে পরপর ক্যালকুলেশন করব, কারণ 3,000 টাকা যদি তুলে নেয় তারপরে যে সুদ হবে সেটা 3 মাস আগের সুদের থেকে কম হবে। তা সেক্ষেত্রে আমি আগে 3 মাসে আগে বার করে নেব যে সুদ কত হয়েছিল। তা সেক্ষেত্রে আমি লিখব 15,000 টাকার 3 মাসের সুদ। আমি এরকম লিখব 15,000 টাকার 3 মাসের সুদ। 3 মাস আমরা জানি 3 মাস কি 3/12 অর্থাৎ 1/4। 3 মাসের সুদ I1 ইজ ইকুয়াল টু আমরা কি পি মানে কত 15,000। তোমরা ডাইরেক্ট লেখার আস্তে আস্তে চেষ্টা করো, কারণ এরপরে আমি তোমাদের করাবো চক্রবৃদ্ধি সুদ। ওখানটায় কিন্তু সুদের আরও অনেক রকম ব্যাপার স্যাপার আছে, সেটা আমি তোমাদের বলবো যে সেটা কীভাবে হয়। সেখানে কিন্তু তোমাদের এগুলো ভালো করে জানা দরকার হবে যে কোন জায়গাটা কি বসবে। ঠিক আছে, 3 মাসের সুদ, 3 মাস কি 1/12 সরি 1/4 মানে 3/12 অর্থাৎ 1/4। 1 ইন্টু কি হচ্ছে আর কত 5 নিচে কত 100 ইন্টু কত 1/4 ছিল। ঠিক আছে, হলো পরপর লিখলাম। এটা কত আসছে আমি একটু ক্যালকুলেশন করে নিই, তোমরা করো, ভুল হলে আমাকে বলবে। ইকুয়ালস টু কত লিখবো 4 3 12 4 3 12 4 3 12 3 0 4 7 28 আর কি হচ্ছে 4 5 20 ইন্টু 5 ইজ ইকুয়ালস টু কত 5 5 25 5 হাতে আমার 2 5 7 35 আর 2 37 7 হাতে আমার 3 5 3 15 15 3 18 187 টাকা ওর 3 মাসে কি হলো, ওর 3 মাসে এই 187 টাকা ওর সুদ হলো। ঠিক আছে, 3 মাসে কত টাকা সুদ 15,000 টাকা সুদ 187 টাকা। এরপর আমি দেখব কি হয়। এরপর 3 মাস পর কি করেছে, ওই কি ব্যক্তির নাম কি দীপুবাবু 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছিলেন। এই যে আসল টাকাটা ছিল এই আসল টাকা দিয়ে দীপুবাবু 3,000 টাকা তুলে নিয়েছিলেন। সুতরাং 3 মাস পরে আসল 3 মাস পরে আসল 3 মাস পরে আসল ভালো করে লিখছি 3 মাস পরে আসল ইজ ইকুয়াল টু 15,000 মাইনাস 3,000 ইজ ইকুয়াল টু কত 12,000 টাকা। ঠিক আছে, এরপর কি লিখবো আমি 12,000 টাকা। এবার কি টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা করলেন। এবার আমাকে পরের 3 মাস আমাকে আবার কাউন্ট করতে হবে। কি করব আমরা লিখবো এরকমভাবে, তোমরা পরপর আমি যেরকম লিখছি এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, এগুলো কিন্তু 5 মার্কস এগুলো আসতে পারে। কি বলেছিলাম তোমরা 5 মার্কসের ক্ষেত্রে 10 to 12 মিনিট, তার থেকে বেশি দিন। আমি কেন 10 to 12 বলছি, আমি কেমন বলছি এই অঙ্কগুলো করা কিন্তু ইজি, করা তো হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্যালকুলেশন, এই যে ক্যালকুলেশন এগুলো আমি একটু মাথায় করছি, কিন্তু তোমরা একটু পাশে করে দেখবে, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনে মিস্টেক হবে। আমি ক্যালকুলেশন এখন করে দেখাচ্ছি না, কিন্তু তোমরা চেষ্টা করবে খাতায় পাশে ক্যালকুলেশন করার। কেউ কিন্তু কি বলবো, কেউ এক্সট্রা যে পাকামি হয় বা কি বলবো ওটা, কেউ এক্সট্রা ভেবে কেউ কিন্তু ডাইরেক্ট লিখে দেওয়ার চেষ্টা করবে না। তোমরা কিন্তু একবার হাতে পাশে রাফ করার চেষ্টা করবে, যাতে যারা স্যার দেখছে খাতা তারাও যাতে বুঝতে পারে যে তুমি মানে যে অ্যান্সারগুলো লিখেছো সেটা নিজে ভেবে নিজে করে লিখেছো। ঠিক আছে, তা সেক্ষেত্রে সে তাড়াতাড়ি করে রাইট দেবে। ঠিক আছে, এগুলো কিছু কিছু স্ট্র্যাটেজি থাকে স্যারেরা কীভাবে তাড়াতাড়ি করে রাইট দেয়। ঠিক আছে, এবার আমি লিখবো কি 12,000 টাকার
কত 3 মাসের সুদ 12,000 টাকার 3 মাসের সুদ I2 হলে সুতরাং কি লিখব I2 ইজ ইকুয়াল টু কত 12,000 ইন্টু 1 ইন্টু 5 বাই 1,100 ইন্টু 4। এটা আমি কী বলেছিলাম যে 3 মাসের সুদ, 3 মাস মানে কত 3/12, 3/12 মানে কত 1/4, ঠিক আছে 1/4। আর এখানে 0 0 কাটা গেল, পরে কী রইল 4, এটা মানে কাটাকুটি চলে যাবে। তা 30 ইন্টু 5 কত হচ্ছে 150 টাকা। দেখতে পাচ্ছ 3 মাসের আগের সুদ কত আর 3 মাসের পরে সুদ, দেখতে পাচ্ছ ডিফারেন্স হয়ে গেল। এরপর কি 12 টাকা 3 মাসের পরে সুদ I2 হলে এবার হলো 3, সুতরাং 3 মাস পর এই যে টোটাল 6 মাস পেরিয়ে গেল, 3 + 3 6 মাস পর, 6 মাস পরে 6 মাস পরে 6 মাস পরে 3 + 3 মাস তো হয়ে গেল, 6 মাস পরে আসল ইজ ইকুয়াল টু কত আমাদের কত বলেছে 6 মাস পর, এই যে 6 মাস, এই যে আমাদেরকে দীপুবাবু কে বাবু আমাদের দীপুবাবু 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিল। তখন কি করছো 3,000 টাকা তুলেছিল, আবার কিছু একটা কাজ বাজ সে করতো, তারপর 8,000 টাকা আবার জমা দিল। কি 6 মাস পরে তাহলে আসল কত হলো, এই যে আমাদের আসল ছিল 12,000 টাকা, 12,000 প্লাস কত 8,000 ইজ ইকুয়াল টু কত 20,000 টাকা, ঠিক আছে 20,000 টাকা। সুতরাং এবার কি 20,000 টাকা 6 মাসের, 3 মাস প্লাস 3 মাস হয়ে গেল, বাকি রইল 6 মাস। 20,000 টাকার 20,000 টাকার কত রইল 3 মাসের, 6 মাসের সুদ, 6 মাসের 2,000 টাকার 6, পুরো গাঢ় কালি পড়ছে, দেখতে পাচ্ছ সবাই 2,000 টাকার 6 মাসের সুদ, 6 মাসের সুদ 2,000 টাকা 6 মাসের সুদ কত হয় সুদ I3 হলে সুতরাং I3 ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো 20,000 টাকা। এভাবে এখানে 2,000 লিখলাম মনে 20,000 টাকার 20,000 টাকা 20,000 টাকা 20,000 টাকার 6 মাস, 6 মাস মানে কি 1/2, মানে কি 6/12 বছর, মানে 1/2 বছর। 1 ইন্টু কত আমাদের হার হচ্ছে 5/100 ইন্টু 2 হলো 100 ইন্টু 5 কত 500 টাকা। আমাদের যে দীপুবাবু, আমাদের অ্যান্সার কী চেয়েছে, দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, তাহলে আমাদের লিখতে হবে এখান দিয়ে কী পাচ্ছি, আমাদের এখান দিয়ে বার করতে হবে কি মোট সুদ কত টাকা হলো, আমরা এখান থেকে কী পাচ্ছি মোট সুদ, সুতরাং মোট সুদ কত আসছে ইজ ইকুয়াল টু কত 187.5 প্লাস 5 কত 150 প্লাস 500 ইকুয়ালস টু কত হয়, এটা ইকুয়ালস টু হয় 5 আগে 6 না শেষ দ্বিগুণী 0.57 8 5 13 3 হতে পারে 1 5 আর একে 6 একে 7 আর একে 8 837 কত হচ্ছে 837 আর 1 বছর পরে আসল কত রইল, আসল আমাদের যে টাকাটা রইল 20,000। আমরা কি জানি সুদে আসলে যেটা হয় টোটাল মোট সুদ প্লাস 20,000, সুতরাং অ্যান্সারে লিখবে এরকমভাবে, সুতরাং এটা আমি অ্যান্সার লিখছি, ঠিক আছে অ্যান্সার লিখবে কি
সুদে আসলে কত টাকা পাবেন বছরের শেষে? সুদে আসল বছরের শেষে সুদ আসল ইজ ইকুয়াল টু কত? আমাদের টোটাল আসল কত শেষে, বছরের শেষে গিয়ে আসল দাঁড়ালো 20,000 প্লাস মোট সুদ, ঠিক আছে 837.5 টাকা ইজ ইকুয়াল টু কত? 820,837.5 টাকা। অঙ্কটা আমাকে ভালো খাটালো কথার অর্থ কি? আমাদের বেশি ভাবতে হলো। কি ভাবতে হলো দেখো, আমাদের ফার্স্টে বার্ষিক সুদের হার তো দিয়েছে। আমাদের কি বলেছে যে 3 মাসের আমাদের কি বলেছে, এই যে দীপুবাবু অনেক বুদ্ধিমতা তো লোক, কথা বলবো না সেরকম, কিন্তু অনেক খাটনি দ্বারা আমাদের অঙ্ক দিয়েছে দীপুবাবু। কি দিয়েছে? 3 মাস পর সে 3,000 টাকা তুললো, আবার 3 মাস পর সে 8,000 টাকা ফেললো। এই অঙ্কের টাইপগুলো তোমরা মনে রাখবে, যাতে ঘাবড়াও না। 3 মাস পর আমরা যদি কেউ টাকা ফেলে বা তোলে যাই করুক, আমি সেই আগের স্লটটা আমি দেখে নেবো যে কত টাকা আমার সুদ হলো, ঠিক আছে। তারপরে আমি তুলে নিই বা ফেলি, তারপরে যে সময়টা বাকি রইলো তখন আমার কতটা সুদ হলো বা না হলো, এরকমভাবে তোমরা হিসাব করবে। তাই আমাদের দেখে নিচ্ছে, আমাদের গোটা সময় আমাদের দিয়েছে কি, বছরের শেষে সুদ আসল ইকুয়ালস টু 20,000। আমি এরকমভাবে লিখলাম কি, বছরের শেষে কথাটা অর্থ হচ্ছে কি, একদম 12 মাস হয়ে যাওয়ার পর, বছরের শুরুতে দেববাবু টাকাটা ফেলেছে জানুয়ারি মাসে, আর বছরের শেষে অর্থাৎ পুরো ডিসেম্বর মাস গিয়ে তারপরে সে টাকাটা কতটা পাবে সেটা আমি দেখলাম, ঠিক আছে। এটা হলো টোটাল অঙ্ক 3 মাস পরে, 3 মাস এরকম। তারপরে আমরা কি করলাম, এই সুদে আসলে লাস্টে আমরা অ্যান্সারটা লিখে দিলাম 4, 5 হলো। 18 নম্বর অঙ্কটা শেষ। এবার কি 19-এর দাগের অঙ্ক, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটা 18 দাগের অঙ্ক হয়ে গেল, এবার আমি মুছে দিচ্ছি। এবার কত করবো, 19-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। তোমরা সবাই রেডি তো? স্যার আমি তো রেডি আছি না, আপনি করান। তাহলে হ্যাঁ, তোমরা নিশ্চয়ই রেডি আছো, তাহলে চলো করি। কি করব এবার আমরা করব 19-এর দাগের অঙ্ক। 19-এর দাগের অঙ্কটা তোমরা একটু পড়ার চেষ্টা করো, কি বলেছে আর কি না বলেছে, ঠিক আছে। তারপরে আমি তো তোমার সাথে আছি, আমিও পড়বো। তারপরে এরপর 19-এর দাগের অঙ্কটা শুরু করবো, ঠিক আছে। 19, আমাদের রহমত চাচা আবার চলে এসছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল হারে কত 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, ঠিক আছে। আমাদের যে রহমত চাচা, তিনি একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তা আমি দেখছি আমরা কি পেলাম, বার্ষিক সরল সুদের হারটা পেলাম। আমি লিখলাম বার্ষিক সরল সুদের হার, বার্ষিক একটু গান্দা হয়ে যাচ্ছে না, বার্ষিক সরল সুদের হার আর ইজ ইকুয়াল টু কত, 12%। তারপর কি, সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। রহমত চাচা 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তার মানে কি, আমি যে আসল টাকাটা ধার নিয়েছি সেটা কত, 2,40,000। সুতরাং আসল ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 2,40,000 টাকা। এবার কি বলেছে আমার সাথে মন দিয়ে একসাথে শুনবে আর আমি কি বলছি, ঠিক আছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। আমি কিন্তু জানি না এখানে সুদ কত, তা সেক্ষেত্রে আমাকে সুদটাও বার করতে হবে ইকুয়েশন থেকে, আর সময়টাও বার করতে হবে। এবার দেখি, আমি সময়টা ধরে নেব, ধরি
কি আমি ধরছি দেখো, ধরি ধার নেওয়ার কত বছর পর, ধার নেওয়ার টি বছর পর কি ধার নেওয়ার টি বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা শোধ করবেন। ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন হলো আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। ঠিক আছে, এরপর আমি এই কথাটা কেন মানে এই কথাটা আমাকে লিখতেই হতো যে আমাদের ধরে নিতে হয় যে এত বছর পর। এবার দেখো, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন। এবার আমি দেখছি যে টি বছর পর এমন একটা টাকা এসে দাঁড়াতে হবে যাতে আমাদের আমি যে ধার দিয়েছি সেটা আবার সুদসহ আমি ফেরত দিতে পারি, আর কি 1 বছর পর দিয়ে আমি যে বাড়ি ভাড়াটা পাচ্ছি সেটা সুদসহ একই টাকা আমি পেয়ে যাই, মানে আমার দিক দিয়ে যাতে কোনো এক্সট্রা টাকা আমি ব্যাংকে যাতে না দিতে হয়। ঠিক আছে, তাই সেক্ষেত্রে আমি দেখি, সুতরাং ধার নেওয়ার পর আমরা 1 বছর পর আমরা বাড়ি ভাড়া নেওয়া শুরু করি। ঠিক আছে, আমি কি করছি, 1 বছর পর আমরা বাড়ি ভাড়া নেওয়া শুরু করছি। 5,200 টাকা আমরা প্রতি মাসে নিচ্ছি। আমি দেখছি কত, 1 মাসে নিচ্ছি 5,000 টাকা, 5,200 টাকা। তাহলে বছরে কত নেব, বছরে নেব 1 বছরে প্রতি মাসে ভাড়ায় দেন তিনি প্রতি মাসে 1 মাসে বাড়ি ভাড়ায় দেন ভাড়ায় এই কথাটা বোঝা যাচ্ছে না। 1 মাসে তিনি বাড়ি ভাড়া দেন ইজিকল টু কত, 5,200 টাকা। 5,200 টাকা। তাহলে আমাকে দেখতে হবে তিনি 1 বছরে কত দেয়, 1 বছরে বাড়ি ভাড়ায় দেন ইজিকল টু কত, 5,200 ইন্টু কত, 12। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 1 বছরে আমরা সে বাড়ি ভাড়ায় দেয় কত, 5,200 ইন্টু 12 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা তো বছরের প্রথম দিয়ে তো এখানে কি বলেছিলাম যে ধার নেওয়ার টি বছর পর তিনি বাড়ি ভাড়া সুদ সহ ব্যাংকের কাছে ধার শোধ করবে। ঠিক আছে, কিন্তু সে তো বাড়ি ভাড়া সেই ব্যাংক থেকে যখন ধার নিচ্ছে তখন দিয়ে তো বাড়ি ভাড়া শুরু করেনি, কবে দিয়ে, আগে বাড়িটা 1 বছর ধরে তৈরি হলো। ঠিক আছে, তারপরে সে 1 বছর পর 5,200 টাকা দিয়ে সেটা ভাড়ায় বসিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, টি মাইনাস 1 বছরে টি তো আমি ধরেছিলাম টি থেকে 1 বছর কম, এখানে কি হচ্ছে 1 বছর পরে, সেক্ষেত্রে টি মাইনাস 1 বছরে বাড়ি ভাড়ায় দেন ইকুয়ালস টু কত, 5,200 ইন্টু 12 ইন্টু টি মাইনাস 1 টাকা হলো এই টাকা তিনি বাড়ি ভাড়া থেকে পান। এই টাকা যে আসলো, এই টাকাটা আমাদের এই যে এখান দিয়ে সুদ প্লাস আসল এর ইকুয়াল হবে কি করে, এখানে বলে দিয়েছে এই টাকা দিয়েই তো আমি যেটা পাচ্ছি সেটাই আমি ব্যাংকে দিয়ে দেবো পুরোটা। তো সেক্ষেত্রে আমি সেটাই লিখবো। এখানে এবার আমি সুদ বার করার চেষ্টা করবো। এখানটায় আমাদের সুদ কত আসছে, টি বছরে, সুতরাং সুদ আই হলে ব্যাংকের সুদ, সুতরাং ব্যাংকের সুদ আই হলে
সরি ব্যাংকের সুদ আই হলে আই ইজ ইকুয়াল টু PTR বাই 100। এই ফর্মুলাটা আমরা সবাই জানি। পি আমাদের কত দিয়ে দিয়েছে, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। আর হচ্ছে টি কত, আমাদের টি মানে টি আমরা টি বছর ধরে নিয়েছি, ঠিক আছে। এই যে এখানটায় আমরা টি বছর ধরে নিয়েছি, হলো। এরপর হচ্ছে গিয়ে আর কত আমাদের বলে দিয়েছে, 12%। ব্যাংক কত টাকা, এই যে সুদের হার তোমরা এখন বুঝবে না, এটা কত টাকা বলো তো সুদের হার, 12% মানে। এবার 100/100 কত হচ্ছে, 100, এটা কেটে দেবো। এবার এটা হিসাব করতে হবে, কত 0 থেকে যাচ্ছে 0 4×48 8 হাতে আমার 4 12 24 28,800 টাকা, 800টি টাকা হলো। সুতরাং সুদাসল ইজ ইকুয়াল টু কত, 28,800টি প্লাস কত আমাদের 2,24,000 টাকা, 2,40,000 টাকা, 1 2 3 4 কত শতক, হাজার অযুত লক্ষ, এত টোটাল আমাদের সুদাসল আসলো। এই যে সুদাসলটা আসলো, এইটাই তো এই টাকার সমান। এই যে আমাদের সুদাসলটা আসলো, এইটাই তো এই টাকার সমান। কেন, কি বলেছে, আমরা যে বাড়ি ভাড়া থেকে T-1 বছরে যে আমি টাকাটা পাবো, সেটা আমি পুরোটাই ব্যাংকে দিয়ে দেব। তাহলে আমার সুদসহ, আমার ব্যাংকের লোন যেটা সুদসহ, সেটা মানে আমি শোধ করতে পারবো। তাই সেটা আমি এই দুটো ইকুয়াল করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। এরপর আমি কোথায় ইকুয়াল মানে দাও দেখছি, তোমাদের এটা জায়গা লাগবে। একটা ধার দিয়ে আমাদের শুরু করতে হবে জিনিসটা। সুতরাং কি 2, এটা অবশ্যই ইকুয়েশন হলে আমরা এটা 1 2 দিতাম। যেটা মুখে বললাম সেটা আমি লিখছি। সুতরাং 5,200 ইন্টু 12 করলে কত, আমি একেবারে এটা করে নিই, 0 থাকবে, 0 আর কি 12 দুগুণে 24, 4 হাতে আমার 12 দুগুণে 24, 4 হাতে আমার 2, 5 60, 62, ঠিক আছে। 62, 6 লাখ, সরি কী হলো, 0 12 দুগুণে 24, 4 তোমার 2 কত, 1000, 62,400 ইন্টু T-1 ইজ ইকুয়াল টু কত বলেছে আমাদের, 28,800 টি প্লাস 2,40,000, ঠিক আছে। এবার আমরা এখানটা এটা সলভ করতে হবে, দেখি কীভাবে সলভ করা যায়, ঠিক আছে। বাদি লিখব, প্রচুর এই জায়গাটা প্রচুর খারাপ দেখাচ্ছে। এটা আমি উপরেই দেখো, এই যে জায়গাটা আমি এটা মুছে লিখছি, ঠিক আছে। এই জায়গাটা আমি মুছে আমি জিনিসটা লেখার চেষ্টা করছি। এই লাইনটা মুছছি, নয় পারবো না। আমরা কি পেলাম এখান দিয়ে, সুতরাং কি লিখলাম, কত, 1 2 0, 12 দুগুণে 24, 4 হাতে 2, 5 60, 62,400 T-1 ইজ ইকুয়াল টু কত,
আমি এখানে প্রশ্নানুসারে লিখে দেবো, প্রশ্নানুসারে। আমাদের প্রশ্নে এটাই বলেছে, প্রশ্নানুসারে ঠিক আছে, প্রশ্নানুসারে। দেখো কিছু বুঝতে সমস্যা হলে আমি তো মুখে বলেই দিচ্ছি, তোমরা সেরকমভাবেই লিখতে থাকো, ঠিক আছে। প্রশ্নানুসারে 6,20,000 টাকা, সরি 6,24,000 ইন্টু t-1 ইজ ইকুয়ালস টু 28,800 ঠিক আছে, 28,800 প্লাস 2,40,000 টাকা হলো। বা দিয়ে লিখব 6,24,000, সরি 6,62,400 মাইনাস 28,800 ইজিকোয়ালস টু 2,40,000 প্লাস এটা কত 6,24,000, সরি 62,400। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই আমি কী করার চেষ্টা করছি। আমি এটা সরল করার চেষ্টা করছি, আর কিচ্ছু না। আমরা এটা কী পেলাম আমি তোমাদের আগে একবার বুঝিয়ে দিয়েছি, এটা এবার জাস্ট আমি সরল করব, ঠিক আছে, কিচ্ছু না। আর এটা বিয়োগ করলে কত হয় দেখি, 0 থেকে যাবে, 8 6 8 1 9 3 থেকে 3 3 টি ইজ ইকুয়াল টু, এটা করলে কত হয় 0 শেষে থেকে যাবে, আর কত 4 4 শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে, 4 2 6 0 আর 2 3, এটা হচ্ছে 3,02,400, ঠিক আছে। 0 কাটা গেল, বা হবে টি ইজ ইকুয়ালস টু 3,024/336। এবার দেখি কাটাকুটি করে কি আসছে। 3 1 3 3 1 3 3 2 6 3 1 3 3 8 24, বাপরে বাপ কী আসছে জিনিসটা একটু দেখি। এরপর কি 8 আর 1 9 3 3 9 9 1 9 2 দিয়ে হবে না, 1 আর 1 2 2 4 হচ্ছে না, 4 4 দিয়ে ভাগ যাবে, 4 2 8 4 5 20 4 2 8 4 1 4 4 2 8 4 2 8 4 4 6 24 4 7 28 4 8 32 4 2 8 2 0 5 4 20 4 2 8, ঠিক আছে। এবার 7 দিয়ে কি যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 3 7 21 4 2 6 7 42, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 4 7 28 7 3 7 21 6 7 42, আর কেউ যাচ্ছে, হ্যাঁ 4 দিয়ে 9, বাহ পুরো 9, বা টি ইজ ইকুয়াল টু 9 হলো। আমাদের এই যে পার্টটা, এটা আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসলো। আমি কি ধরেছিলাম তোমাদের মনে আছে? আমি ধরেছিলাম কি ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ নেবে। এই যে কত বছর, এখানটা আমি টি ধরেছিলাম, ধার নেওয়ার টি বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। টি ইকুয়ালস টু 9 আমরা বার করে নিলাম, আমাদের এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আমরা তাহলে এটা অ্যান্সার রূপে রেখে দিলাম, হলো, এটাই তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হলো। কোনো সমস্যা নেই, তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরপর পয়েন্ট এখন দিতে পারছি না, কারণ আমি মুছে দিয়েছি। ফার্স্ট আমি কি লিখেছিলাম, আমাদের যেটা গিভেন ছিল কি আসল দিয়ে দিয়েছিল আমাদেরকে, আর দিয়েছিল বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছিল। তারপরে আমাদের কি বলেছে, এক মাসে আমাদের বলে দিয়েছে 5,200 টাকা আমরা বাড়ি ভাড়ায় বসিয়েছি, মানে আমাদের কে বাবু রহমত চাচা আমাদের বাড়ি ভাড়ায় বসিয়েছে। আর 1 বছর পর থেকে, মানে সেটা 1 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর, সেহেতু আমি t-1 দিয়ে গুণ করেছি। এরপর আমি লাস্টে সুদ আসল এটার বার করেছি, আর দুটো আমি ইকুয়াল করে দিচ্ছি, আর কিচ্ছু না, ঠিক আছে। সোজা অঙ্কটা সোজা বলবো না, কিন্তু তোমাদের কি তোমাদের পরপর তোমাদের রিড করা শিখতে হবে যে কীভাবে করবে। দেখো আমি যেহেতু একটু উপর নিচ হয়ে গেছে, তোমরা পর করতে থাকবে অঙ্ক, ঠিক আছে। পরীক্ষার হলে তোমাদের অনেকটা জায়গা থাকবে, আমার এটা একটা বোর্ড, আমি তার জন্য এখানে সব পুরো ধোয়াতে পারছি না। তোমাদের খাতা আমি বলেছি ফোল্ড করে নেবে, বা চারিদিকে দাগ টেনে নেবে, উপর নিচ দু সাইডে দাগ টেনে নেবে ভালো করে। প্রথম 15 মিনিট থাকে, প্রথম 15 মিনিট তোমাদের কোনো রকম কোশ্চেন পত্র কিচ্ছু দেবে না,
প্রথম 15 মিনিট এর জন্য বলছি ভালো করে খাতার চারিদিকে দাগটা ভালো করে টেনে নেবে। এবার অনেক ক্ষেত্রে তোমাদের প্রথম 15 মিনিটেও অনেকের ক্ষেত্রে কোশ্চেন দিয়ে দেয়, কিন্তু তোমরা চেষ্টা করবে ভালো করে খাতায় দাগটা টেনে রাখতে, ঠিক আছে? এবার আমি সেটাই বললাম। এবার হচ্ছে আমরা কত 20 দাগের অঙ্কটা করাবো। তোমরা সবাই রেডি তো? অঙ্কটা আমাদের আগেরটা অনেক খাটালো আমি জানি, ঠিক, তোমাদের অনেক কষ্ট হয়েছে। এবার আমি দেখব 20 দাগের অঙ্কটা আমাকে কীরকম কী খাটায় বা কীরকম কী করায়, ঠিক আছে? 20 দাগের অঙ্কটা কী বলেছে আমি দেখি। আমাদের রথিন বাবু, কে? রথিন বাবু তোমরা পড়তে শুরু করো আমার সাথে। কি বলেছে? রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স 18 বছর যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর হলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? কি বলছে? রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ে যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা পাবে। মানে আমার যখন বয়স বা তোমাদের যখন বয়স 18 বছর হবে সেরকম অবস্থায় তোমরা প্রত্যেকে 1,20,000 টাকা পাবে। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে সুদ প্লাস আসল। আমাকে যে আসলটা এখন দিচ্ছে তার সাথে যে সুদটা যোগ হবে সেই টোটালটা মিলিয়ে সে 1,20,000 টাকা তার বাচ্চারা পাবে, ঠিক আছে? এটা আমি লিখছি। তাহলে আমাদের কি গিভেন? আমাদের যেটা কমন প্রথমে গিভেন আছে বার্ষিক সুদের হার, এক্ষেত্রে আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি বার্ষিক সুদের হার কত? আর ইজ ইকুয়াল টু কত দিয়েছে আমাদের? আর ইকুয়াল টু 10%। এখানে দুটি যেহেতু মেয়েদের বর্তমান প্রথম মেয়ের ক্ষেত্রে লিখব। প্রথম মেয়ের ক্ষেত্রে কি লিখব? T1। প্রথম মেয়ের বয়স কত? প্রথম মেয়ের বর্তমান বয়স 13 বছর। তো তার 18 বছর হতে তার কত সময় লাগবে? 18 - 13 করলেই হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু কত? 5 বছর। তার সুদ খাটবে তার 5 বছরে, ঠিক আছে? আর কি আসল আমাদের দেয়নি? আসল ধরি, আসল ইকুয়ালস টু পি, টাকা। সুদ আই হলে এরম ভাবে লিখবে, সুদ আই হলে আই ইজ ইকুয়াল টু কত দিচ্ছে? পি ইন্টু টি, 5 ইন্টু 10/100 হলো। 10 দিয়ে 0 কাটা যাবে, 5 × 2 = 10। সুতরাং সুদ আসল ইজ ইকুয়ালস টু P/2। এটা হচ্ছে সুদ প্লাস আসল কত? P ইজ ইকুয়াল টু কত? না, এটা P1 লিখে দিচ্ছি, ঠিক আছে? মানে প্রথমে এই টাকাটা তার ব্যাংকে রাখা হয়েছিল, P1, ঠিক আছে? ইকুয়ালস আমাদের কত বলে দিচ্ছে? 1,20,000 টাকা। দেখেছো কত টাকা? 1,20,000 টাকা। কি তাদের মেয়েদের নিশ্চয়ই পড়াশোনার জন্য বা আলাদা যা জিনিসপত্র লাগে সেসবের জন্য রেখেছে। দেখো পড়াশোনার জন্য এরপর অনেক টাকাই লাগে। সেক্ষেত্রে আমাদের যে রথিনবাবু সেই আমাদের প্ল্যান করে রেখেছে যে আমি আমার মেয়েকে পড়াতে হবে বা কিছু, তার জন্য আমি এত টাকা করে রাখি। সেই জন্য এরকম সে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে রেখেছে, ঠিক আছে? এক্ষেত্রে আমি দেখি যে আমাদের কত লাগছে। এক্ষেত্রে আমাদের লাগছে 3P1/2 ইজ ইকুয়ালস টু 1,20,000 টাকা হলো। 1,20,000 টাকা। এবার 3 আর এটা কাটা যাবে পুরোটা, 40,000 বা P1 ইজ ইকুয়ালস টু 40,000 টাকা। এবার তোমরা একটা কাজ করতে পারো, P1 প্লাস না, তোমরা এই কাজটা করতে পারবে না, ঠিক আছে? আমি তাহলে এখান থেকে এরকমভাবে পরপর লিখবো যে দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে কি হবে?
দ্বিতীয় যে মেয়ের ক্ষেত্রে সেটা আমি দেখি কি হচ্ছে। দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে বুঝলে, এই যে আমাদের রথীনবাবু আছে, তিনি খুব ভালো করে নিজের মেয়েদের ব্যাপারে ভেবে সে টাকা সমানভাবে ডিস্ট্রিবিউট করেনি, কিন্তু তার মেয়েদের বয়স যেহেতু আলাদা, সে ভেবেছে যে 18 বছর পরে দুই মেয়ে যেন সমান ভাগে সেই টাকাটা, মানে সমান টাকাটা তারা দুজনেই পায়। তো সেক্ষেত্রে তার এবার দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে, মানে দ্বিতীয় মেয়ের তখন বয়স কত ছিল? দ্বিতীয় মেয়ের বয়স ছিল তখন 8 বছর, ঠিক আছে? তাহলে তার 18 বছর হতে তার কত সময় আছে? 18 বছর হতে তার আর কত? 18 বছর হতে তার আর 10 বছর সময় আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা তো আর এখানে বার্ষিক সুদের হার জানি আমি 10%, আর কি আমাদের আসল আমাদের বলে দেয়নি, আসল আমাদের রথীনবাবু বলে দেয়নি, আসল আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে? আসল, তোমরা যদি এইসব অঙ্ক জেনে যাও তাহলে তোমরাও এরকম অঙ্ক এখান দিয়ে করতে পারবে। ধরি আসল ইকুয়ালস টু P2 টাকা, ঠিক আছে? এবার আমরা এখান দিয়ে আমি বলে দেবো সুদ যদি আই হয়, সুতরাং সুদ যদি আই হয় একই রকমভাবে আমরা করব। সুদ আই হলে আই ইজ ইকুয়াল টু P2 ইন্টু আর কত? আর আমরা জানি 10, আর আমাদের তার দ্বিতীয় মেয়ের 18 বছর হতে কত সময় লাগবে? কত? 10 বছর বাই 100, ঠিক আছে? 100 আমি 100টা কেটে দেবো, ইকুয়ালস টু P2। তাহলে কি আসল তার মানে আমাদের যে আসল সেটা সুদের সমান হয়ে যাবে, ঠিক আছে? মানে আমি যে মানে যে 10 বছর পরে আমি যে টাকাটা পাবো সেটা আমার আসলের দ্বিগুণ, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমি লিখবো সুতরাং সুদ আসল ইজ ইকুয়াল টু P2 প্লাস P2। আমাদের কি P2 প্লাস P2 আমাদের কত বলেছে? যে সে টোটাল 1,20,000 টাকা পাবে, 1,20,000 টাকা পাবে, 1,20,000 টাকা পাবে। সুতরাং বা P2 ইজ ইকুয়াল টু কত? 60,000 কত? 60,000 হলো ব্যাপারটা। 60,000, 1 মিনিট, 4 দুগুণে 8, এটা 80,000 হতো। সরি ক্যালকুলেশন মিস্টেক, এটা 80,000। আমি সেটাই বলতেছিলাম। দেখো যে ফার্স্টে অনেকে দেখে বলবে যে রথীনবাবু যিনি, তিনি ছোটো মেয়েকে কম টাকা দিলেন কিন্তু বড় মেয়েকে বেশি টাকা দিলেন, কিন্তু না, তিনি এমনভাবে সময়টা ভাগ করে দিয়েছিলেন কি যাতে দুই মেয়ে বড় হলে, যাতে 18 বছর হলে তারা সমান টাকা, মানে সমান টাকা তারা পায়। তো সেক্ষেত্রে আমি যে অ্যান্সারটা লিখে দেবো, সুতরাং প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে যথাক্রমে 80,000 ও 60,000 টাকা তিনি রেখেছিলেন। প্রত্যেক মেয়ের জন্য তিনি যথাক্রমে 80,000 ও 60,000 টাকা তিনি প্রত্যেক মেয়ের জন্য তিনি যথাক্রমে 80,000 টাকা, 80,000 ও 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন। হলো অঙ্ক আমরা এই পর্যন্ত শেষ করলাম। কত? 20 দাগের অঙ্কটা আমরা শেষ করে দিলাম। অঙ্কটা আমরা খুব একটা আমাদের খাটালো না। আমাদের কোন অঙ্কটা খাটিয়েছিল বা ভাবতে কষ্ট করে দিয়েছিল? 18 নম্বর অঙ্কটা। আমরা এখন আর 19 নম্বর অঙ্কটাও ভালো ইম্পর্টেন্ট ছিল, তোমাদের দাগ দিয়েছি কিনা মনে নেই। এই 18, 19, 20 তিনটি ভালো অঙ্ক। এই অঙ্কগুলো 5 মার্কসে আসার যোগ্য ভালো অঙ্ক, ঠিক আছে? বাকিগুলো তো 2 মার্কসের বা এরকম সোজা PTR বাই 100 করলে হয়ে যায়। কিন্তু এই যে এই অঙ্কগুলো আমাদের ভাবতে কষ্ট করি যে কী করতে হবে বা কী না করতে হবে। তারপর সেরকম ওই 16 দাগের অঙ্ক, 18, 19, 20 এই অঙ্কগুলো ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকক্ষণ হয়ে গেলে এখন আমি 20 দাগের অঙ্কগুলো করিয়েছি। আমি বড় কোশ্চেন সব শেষ করে দিয়েছি। এখন MCQ আর SAQ মানে 1 মার্কসের আর 2 মার্কসের ভালো অঙ্কগুলো বাকি রয়েছে, সেটা আমি পরের ক্লাসে করে দেবো। আপাতত আমি এই পর্যন্ত যা করালাম 20 দাগের পর্যন্তই থাক।
আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। তোমরা যারা ভালো লাগলো তোমরা লাইক করতে পারো। তোমাদের যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে সেটার হোমওয়ার্কটা তুমি কী করেছো আর সেটার অ্যান্সার কী বেরিয়েছে। যদি ভুল হয় বা কোথাও ভুল হয় জিজ্ঞেস করতে চাও আমাদের। দেখো এখন আমাদের তো এখন শুরু এখন তোমরা যদি মেসেজ করো আমরা প্রত্যেককে রিপ্লাই দেবো, দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা কি আমরা করবো। তোমাদের প্রত্যেকের পাশে আমরা আছি। তোমাদের কারোর কোনো ডাউট হলে বা কোনো প্রবলেম হলে তোমরা আমাদের জানাতে পারো। আজকের মতো এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে করো যে আমি কিছু শেখাতে পারলাম, তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো। আর আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমরা যাতে ডেইলি 7:30টার সময় তো আমরা ছাড়ি, ডেইলি যাতে 7:30টার সময় তোমরা অঙ্কটা নিয়ে বসতে পারো। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ হোক একটু নিয়ে বসবে। একটু আমি জানি তোমাদের অনেকে টিউশন থেকে, অনেকে স্কুলে যাও, সারাদিন স্কুল থেকে এসে অনেক খাটাখাটনি, তবু একটুখানি দিনে 1 ঘন্টা একটু অঙ্ককে দাও। কারণ অঙ্ক ইজি, কিন্তু অতটাও নয় যে ওটাকে অবহেলা করতে হবে। একটুখানি অঙ্কের যত্ন রাখো, অঙ্ক তোমাকে ভরে দেবে। ঠিক আছে, অনেকবার বললাম। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।